কোর্টে দাঁড়িয়ে মৌলির গলা চেপে ধরে মৌলিকে উচিত শিক্ষা দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাণীকে অফিসার বলে সইটা করে দিন। তখন বাণী বলে আমি তো কিছু করিনি। তখন অফিসার বলে আপনার মেয়ের কথা হলেও চিন্তা করে সইটা করে দিন। যদি এটা প্রমাণ হয়েও যায় যে আপনি অ্যাক্সিডেন্টলি এই গুলিটা করেছেন, তাহলেও কিন্তু আপনার সাজা কম হতে পারে যদি আপনি সবকিছু স্বীকার করে নেন। না হলে কিন্তু আপনার অনেক বড় সাজা হবে। বুঝতে পেরেছেন? কারণ আপনাকে দেখেছে সবাই গুলিটা করতে। আপনি বন্দুক চালাতে পারেন বা না পারেন, যাই হোক না কেন, গুলিটা তো বেরিয়ে গেছে, সেটা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। তখন বাণী কি করবে কিছুই বুঝতে পারে না। তখন তানিয়ার মুখটা বারবার বাণীর সামনে চলে আসে। আর বাণী মনে মনে তানিয়ার কথাই ভাবে। তখন কাঁদতে থাকে বাণী। তখন অফিসার বলে দেখুন, সময় নষ্ট করবেন না, সইটা করুন, আপনাকে তাহলেও বাঁচানো যেতে পারে। বুঝতে পেরেছেন? তখনই বাণী অফিসারের কথা শুনে অফিসারের কথা মতো সইটা করে দেয়। যা দেখে অফিসার ভীষণ খুশি হয়ে যায়। তারপরে কাগজটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে অফিসার মৌলির উকিলকে ফোন করে আর বলে কাজটা হয়ে গেছে স্যার, সইটা করা হয়ে গেছে। তখনই মৌলির উকিল বলে দ্যাটস গুড। তারপরে মৌলিকে সবটা শোনালেই মৌলি বলে এবার বাণীকে কেউ বাঁচাতে পারবে না। আপনাকে যেমন কথা দিয়েছিলাম আপনি কাজটা করে দিলে টাকা দেব, তেমন টাকা আপনার কাছে পৌঁছে যাবে। বুঝতে পেরেছেন? এবার শুধু বাণী যে গুলিটা করেনি তারপরেও স্বীকারোক্তি দিয়েছে তো, এবার ওকে আমি পুরো শেষ করে দেব। কিছুতেই ওকে আমি ছাড়া পেতে দেব না। ওইদিকে দেখা যাবে বড় অফিসার, সে অফিসারের পিছনে এসে দাঁড়ায় আর বলে কি ব্যাপার, তুমি এখানে কি করছো? কারোর সঙ্গে কি কথা বলছে নাকি? কথা বলছিলে? তখনই সে অফিসার ভয় পেয়ে যায়। তখন ঘাবড়ে গেলেই অফিসার বলে তুমি ঘাবড়ে গেলে কেন? কি হয়েছে তোমার হাতে? এটা কি? তখনই সে অফিসার বলে এটা কিছু না স্যার, এই এমনি। তখনই বড় অফিসার বুঝতে পারে কিছু একটা ঘাবলা আছে। ওইদিকে দেখা যাবে বাণীকে কোর্টে নিয়ে যাওয়া হবে। তখনই সাংবাদিকরা সবাই ঘিরে ধরে আর বলে আচ্ছা আপনি নাকি সম্পত্তির জন্য পিনাকি রয়কে গুলি করেছেন? তখনই অনিরুদ্ধ বলে আপনারা কি সব জিজ্ঞাসা করছেন বলেন তো? বাণী কিচ্ছু বলবে না। তখনই উকিল বলে দেখুন, আমার ক্লায়েন্ট আমার অনুমতি ছাড়া কিচ্ছু বলবে না। তখনই উল্টাপাল্টা কথা বলতে থাকে সাংবাদিকরা। তারপরে সাথী সাংবাদিকদের উপর রেগে যায় আর বলে আপনারা কি বলছেন বলুন তো? আপনারা একটা মেয়ে সম্পর্কে না জেনে কেন উল্টাপাল্টা নিউজ করছেন? বাণী এরকম কোনো কাজ করতে পারে না। তখন মৌলি বলে দেখেছেন বাড়ির লোকদেরকে কিভাবে ভুল বুঝিয়ে রেখেছে, যে চোখের সামনে, আমাদের চোখের সামনে গুলি করেছে, আমরা সবাই দেখেছি। তারপরেও বাড়ির লোক কিভাবে বাণীর হয়ে কথা বলছে দেখছেন আপনারা? এই বাণী না সব পারে। তখন বাণী বলে না মৌলি দিদি, আমি গুলিটা করিনি। তখন মৌলি হাসে আর বলে তাই নাকি? তাহলে কি আমরা সবাই মিথ্যে কথা বলছি নাকি? আমরা সবাই চোখের সামনে দেখেছি তুমি আমার ড্যাডকে গুলি করেছো। আমার ড্যাডের যদি কিছু হয়ে যায় না, তোমাকে আমি ছাড়বো না। তোমার মেয়েটার জন্য অন্তত মিথ্যে কথা বলবে না। তখনই দেখা যাবে মৌলি অনেক বাণীকে রাগানোর জন্য কথা বলতে থাকে। তখনই বাণী রেগে যায় আর বলে আমার মেয়ের নাম একদম আপনার মুখে নেবেন না। তখন মৌলি বলে কেন নেব না? কেন নেব না বলো তো? তোমার মেয়ে তোমার থেকে কি শিখবে? কোনো ভালো কিছু শিখতে পারবে? শিখতে পারবে না তো। তোমার মেয়ে তোমার মতোই হবে। তখনই বাণী বলে একদম আমার নামে বাজে কথা বলবেন না। আপনি আমাকে রাগানোর জন্য এসব কথা বলছেন তাই তো? আমার মাম্মামের নাম না একদম আপনার মুখে আমি শুনতে চাই না, তাহলে আপনার খবর আছে। তখন অনিরুদ্ধ সহ সবাই বাণীর অবস্থা দেখে ঘাবড়ে যায়। তখন অনিরুদ্ধ বলে বাণী ঠান্ডা হও। তখনই মৌলি বাণীকে রাগানোর জন্য বাণীর কানে কানে এসে বলতে থাকে বাণী তুমি না চাইলেও কিচ্ছু করতে পারবে না। তুমি যে সই করে নিয়েছো, সবকিছু স্বীকার করে নিয়েছো, এবার দেখো তোমার কি সাজা হয়। তখন বাণী মৌলির সমস্ত প্ল্যানটা ধরে ফেলে। তখন মৌলি বলে হ্যাঁ তোমার হাতে আর কিচ্ছু করার নেই। তখনই বাণী প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে মৌলির গলা চেপে ধরে। তখন তো মিডিয়া লোকজন সবাই মিলে সেটা দেখতে থাকে। তারপরেই সবাই মিলে ছাড়ানোর চেষ্টা করে। ওইদিকে বাণীর উকিল বলে বাণী তুমি কি করছো, এরকম করো না। তখন বাণী গলা চেপে ধরে আর বলে আমি 100 বার বলেছি আমার মেয়ের নামে বাজে কথা বলবেন না, তারপরেও কেন করছেন, এটা কেন করছেন? তখনই দেখা যাবে বাণীর উকিল বলে বাণী ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তখন সাথী বলে বাণী কি করছো, ছাড়ো ওকে। তখনই অনিরুদ্ধ বাণীকে ছাড়িয়ে নেয় আর বলে বাণী তোমাকে তো বললাম এরকম করো না, তুমি কেন এরকম করছো? তখনই বাণীর উকিল বলে আচ্ছা বাণী কেন এরকম করছো বলো তো? তোমাকে তো বললাম এরকম উত্তেজিত হয়েও না। তখনই মৌলি বলে দেখেছেন আপনারা, দেখেছেন এই বাণী মাঝে মাঝে এরকম ভাইলেন্ট হয়ে পড়ে। বুঝতে পেরেছেন? ওইদিকে বিদ্যুতের মা বলে আচ্ছা বেয়ান কি বলছে মৌলি এগুলো? তখন সাথী বলে ও বলছে যে মাঝে মাঝেই নাকি বাণী এরকম উত্তেজিত হয়ে পড়ে, ও যা খুশি তাই করতে পারে। তখন বিদ্যুতের মা বলে মিথ্যে কথা বলছে, ও আমাদের বাণীকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছে। এই মেয়েটা সব ষড়যন্ত্র করেছে। ওইদিকে দেখা যাবে বাণীর উকিল বাণীকে বলে বাণী তুমি কেন এরকম করছো বলো তো?
তোমাকে তো আমি বলেছি কোনো রকম উত্তেজিত হয়ে পড়ো না, তাহলে তোমাকে ছাড়ানোটা মুশকিল হয়ে যাবে। তখন অনিরুদ্ধ বলে, কেন করলে এটা? কেন করছো বলো তো? তোমাকে তো আমি বলছি মাথা ঠান্ডা রাখো। তখনই বাণী বলে, কি মাথা ঠান্ডা রাখবো বলুন তো? যা করার নাই মৌলি দিদিমণি করে ফেলেছে। উনি এই সব কিছু ষড়যন্ত্র করেছে। উনি ভিকির সঙ্গে মিলে এই ষড়যন্ত্র করেছে। আর আমি সেটা ফাঁস করতে গিয়েও না আমি ফেঁসে গেছি। আমি গুলিটা না করেও আমি ফেঁসে গেছি। কারণ আজকে সকালেই আমাকে দিয়ে একটা কাগজে সই করিয়ে নিয়েছে ওনারা। এখন আমি কি করব বলুন তো? তখনই দেখা যাবে উকিল বলে, কি তুমি সই করেছো? তোমাকে না বলেছি কোনো কিছুতে সই করবে না? তুমি কোনো রকম কোনো বয়ান বা কোনো সই আমাকে ছাড়া করবে না? তারপরেও তুমি কেন সইটা করলে বানি? এবার কি যে সমস্যায় পড়বো সেটাই তো বুঝতে পারছি না। তারপরেও বাকিটা আমি দেখে নেব। কিন্তু তুমি কোনো রকম কোনো বয়ান আর দেবে না। তুমি আমাকে ছাড়া আর কোনো রকম সইও করবে না। ওইদিকে অনিরুদ্ধ মনে মনে বলে, কি ব্যাপার? বাণীকে দিয়ে সই করিয়ে নিল। সিসিটিভি ফুটেজও মিসিং। মনে হচ্ছে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। তারপরে অনিরুদ্ধ বলে, বাণী তোমাকে কিন্তু এবার মাথা ঠান্ডা করতে হবে। না হলে তোমাকে কিচ্ছুতেই আমরা ছাড়াতে পারবো না কোর্ট থেকে। তুমি কেন বুঝতে পারছো না? তখনই অনিরুদ্ধ বড় অফিসারের সঙ্গে কথা বলে। আর অফিসারকে গিয়ে বলে, অফিসার আপনার উপর আমার ভরসা আছে, তাই আপনাকে আমি বলবো তদন্ত তদন্ত যেন নিরপেক্ষভাবেই হয়, ভালোভাবেই যেন তদন্ত হয়, কোনো পক্ষপাতিত্ব যেন না হয়। তখনই অফিসার মনে মনে ভাবে, কি ব্যাপার মিস্টার চ্যাটার্জিরও কেন এরকম মনে হচ্ছে? পক্ষপাতিত্ব হচ্ছে? তার মানে কি কোনো গন্ডগোল আছে? না, আমাকে ভালো করে দেখতেই হবে যে কোনো গন্ডগোল আছে কিনা। তখনই অফিসার মনে মনে বলে, এই পোশাকটা যেদিন পরেছি না, সত্যের সবসময় পথে চলবো বলেই এই পোশাকটা পরেছি। আপনি চিন্তা করবেন না মিস্টার চ্যাটার্জি। ওইদিকে মৌলি মনে মনে বলে, কি এমন কথা বলছে অনিরুদ্ধ অফিসারের সঙ্গে? সেটা তো বুঝতে পারছি না। ওইদিকে বাণী বলে, সত্যের জয় না সব সময় হয় মৌলি দিদি। তাই আমাকে যে ফাঁসিয়েছেন না, সেটারও একদিন জয় হবে। তখনই মৌলি বলে, ফাঁসিয়েছি মানে? কি বলতে চাও তুমি? তুমি যে গুলিটা করেছো সেটা মিথ্যে? আমার ড্যাড যে হসপিটালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে, সেটা কি মিথ্যে? কোনো কিছু মিথ্যে নয় বাণী। তুমি ভুল কথা বলবে না। তখনই বাণী বলে, কোনো কিছু মিথ্যে নয়, কিন্তু যেটা সত্যি না সেটা দিনের আলোর মতো সত্যি হয়ে একদিন বেরিয়ে আসবে। আপনাকে আমি বলছি, আপনি কোনোভাবে কোনো কিছু করে আমাকে দমিয়ে রাখতে পারবেন না। আপনি যে ষড়যন্ত্রটা আজকে করেছেন না, সেই ষড়যন্ত্রের জাল আপনাকে একদিন ঘিরে ধরবে। আপনি দেখবেন সবকিছু সবার সামনে চলে আসবে। আর সেদিন আপনাকে সব সত্যিটা সবার সামনে স্বীকার করতে হবে। তারপরে দেখা যাবে। মৌলি তাকিয়ে থাকে। ওইদিকে বাণীকে তখন পুলিশ সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে বাণী সেখান থেকে চলে গেলেই মৌলি মনে মনে হাসে আর বলে, বাণী আগে তো এই জেল থেকে বেরোও, তুমি তো এখান থেকে বেরোতেই পারবে না। তখন এই কথা বলে হাসতে থাকে মৌলি। ওইদিকে দেখা যাবে সবাই মিলে প্রার্থনা করতে থাকে বাণীর জন্য। ঠিক তখনই সেখানে তাপস সেখানে চলে আসে। আর এসেই বলে, কি একটা খুনির জন্য তোমরা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছো তাই তো? তখন সাথী বলে, তুমি এখানে কি করছো? তখনই তাপস বলে, আমি আমি তোমাদের অবস্থা দেখতে এসেছি। তখন সাথী বলে, শোনো, বাণী আমাদের পুত্রবধূ, তাই বাণী কিছুতে খুন করতে পারে না। তখন তাপস বলে, তাই নাকি? তোমার এরকম মনে হয় তাই না? তখন অন্তরা বলে, দেখো বাবা, এখানে তোমার কোনো কাজ না থাকলে প্লিজ তুমি এখান থেকে চলে যেতে পারো। তখন তাপস বলে, বাণীর সঙ্গে থেকে থেকে তুইও বেয়াদব হয়ে গেছিস তাই না? আদব কায়দা সব ভুলে গেছিস অন্তরা। হ্যাঁ, কি আর করবি? তোর তো সাথী আর অনিরুদ্ধর মতো অবস্থা হয়েছে। দেখিস না সাথী আর অনিরুদ্ধর কি অবস্থা? আমি তো সেটা দেখে অবাক হই। কি সাথী, শেষ পর্যন্ত তোমাদের এই অবস্থা হলো? দেখেছো বাণীর অবস্থা? বাণী কি করেছে? আর বাণী তো আজকে জামিনও পায়নি। তোমরা সেটা জানো না? আর ওই মেয়ে জামিন পাবেও না। তুমি আর অনিরুদ্ধ যতক্ষণে ওই মেয়ের আসল রূপটা বুঝতে পারবে না, ততক্ষণ দেরি হয়ে যাবে। তখন সাথী বলে, কি বাণী জামিন পায়নি? তখনই তাপস বলে, না জামিন পায়নি। তখন সাথী বলে, শোনো তাপস, বাণী এই বাড়ির বউ, ও আমার পুত্রবধূ। তাই তোমার ব্যাপারে তোমার ওর সম্পর্কে কোনো কথা আমি শুনতে চাই না। তখন তাপস বলে, তাই নাকি? তুমি আর কবে বুঝবে বলো তো সাথী? কবে বুঝবে? দেখো পিনাক্ষীর অবস্থা যে খারাপ, পিনাক্ষী যদি মারা যায় না তাহলে বাণী তো ফাঁসি হবে, ফাঁসি। তখন তো তানিয়া এই কথা শুনে চমকে যায়। ওইদিকে কাবেরী চলে আসে। আর সে বলে, চলো না এখান থেকে। তখন এই কথাগুলো বলতেই থাকে তাপস। তখন তানিয়া বলে, আচ্ছা দাদু, তুমি এরকম করে কেন বলছো আমার মায়ের কথা বলো তো? আমার মা তো খুব ভালো। আর বাবা বলেছে মায়ের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে পুলিশের, সেজন্য মাকে আসতে দিচ্ছে না। মা ঠিক বাড়িতে চলে আসবে। আচ্ছা, আমার বাবার বাবা তো তুমি, তাহলে আমার বাবার থেকেও বড় তুমি তো আমার দাদু। আমার বাবা যেমন চেষ্টা করছে আমার মাকে থানা থেকে ছাড়িয়ে আনার, তাহলে তুমিও চেষ্টা করো না দাদু।
তুমি কেন বড় হয়ে আমার মায়ের নামে এই খারাপ কথাগুলো বলছো বলো তো? আমার মা তো খুব ভালো। আমার মায়ের জন্য তুমিও আমাদের মতো প্রার্থনা করো না। কেন এরকম করছো? তখন এই কথাগুলো শুনে কাবেরীর চোখ দিয়ে জল চলে আসে। তারপরে সাথী বলে, তানিয়া, যাও ভিতরে যাও তোমার পিসির সঙ্গে। তারপরে তানিয়াকে ভিতরে পাঠিয়ে দিলে কাবেরী বলে, কি তাপস, এরপরেও কিছু বলবে? এই ছোট্ট মেয়েটা পর্যন্ত তোমাকে এই কথাগুলো বললো। তখনই তাপস বলে, বলবেই তো, ও তো বাণীর মেয়ে, তাই না? বাণীর মতো চ্যাটাং চ্যাটাং কথা শিখেছে। আর কি শিখেছে বলো তো? আর শোনো সাথী, এই যে বড় বড় কথাগুলো বলছো না, একদম ঠিক করছো না। তখনই সাথী বলে, তুমি একদম কথা বলবে না। আর বাণী আমার পুত্রবধূ, আমার পুত্রবধূকে নিয়ে তো তুমি একটা কথা বলবে না। আমার ছেলে না, ওকে ভালোবাসে, নিজের বউকে আগলে রাখতে জানে, অন্তত তোমার মতো হয়নি। তখন তাপস চমকে যায়। তারপরে তাপস বলে, তাই নাকি? তখন সাথী বলে, হ্যাঁ, আমার ছেলে অন্তত আমার শিক্ষায় বড় হয়েছে, আমার ছেলেকে আমি আমার শিক্ষায় বড় করতে পেরেছি, এটাই আমার কাছে না বড় পাওয়া। তাই তুমি এখানে আসবে না, আর আমার ছেলে সম্পর্কে একটা বাজে কথা বলবে না। আমার ছেলে ওর স্ত্রীকে ঠিক বেকচোর খালাস করে তারপরে ছাড়িয়ে নিয়ে আসবে। তখন তাপস বলে, হ্যাঁ, এই বড় বড় চিন্তাই না তোমরা করতে থাকো। ওই বাণীকে কোনোদিনও অনিরুদ্ধ ছাড়িয়ে আনতে পারবে না। তখন কাবেরী বলে, চলো এখান থেকে, চলো তুমি। এই বলে কাবেরী টানতে টানতে তাপসকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই দেখা যাবে সাথী প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি দেখো বাণী যেন ভালো থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।